আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ অপারেশনাল রিস্ক বা পরিচালন ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। হ্যাঁ। আমাদের হাতে কিছু প্রাতিষ্ঠানিক নোট আর কিছু পাঠ্য উপকরণ এসেছে, যেগুলো এই বিষয়ের বেশ কিছু দিক তুলে ধরেছে। তো আমাদের লক্ষ্য হবে এই সব তথ্য থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো বের করে আনা। ঠিক। আমরা আসলে দেখব এই পরিচালন ঝুঁকি ব্যাপারটা কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বিশেষ করে ব্যাংকিং খাতের জন্য তো বটেই, আর কিভাবে প্রতিষ্ঠানগুলো এটা সামাল দেওয়ার চেষ্টা করে। হুম। এই উৎসগুলোর নির্যাসটা সহজ করে তুলে ধরাই হবে আমাদের উদ্দেশ্য, যাতে পুরো বিষয়টার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। বেশ, তাহলে শুরুতেই আসা যাক একেবারে মূল প্রশ্নে। এই অপারেশনাল রিস্ক বা পরিচালন ঝুঁকি বলতে ঠিক কি বোঝায়? উৎসগুলোতে এর পরিচিতিটা কিভাবে দেওয়া হয়েছে? দেখুন, উৎসগুলো যা বলছে এটা মূলত সেই ধরনের ঝুঁকি যেটা তৈরি হয় প্রতিষ্ঠানের, ধরুন, ভেতরের কোনো প্রক্রিয়া বা এর সঙ্গে যুক্ত মানুষজন অথবা ব্যবহৃত সিস্টেমের কোনো ব্যর্থতা থেকে, আচ্ছা। অথবা ধরুন কোনো অপ্রত্যাশিত বাইরের ঘটনার কারণেও হতে পারে। আর এর ফলে প্রধানত আর্থিক ক্ষতি হতে পারে, আবার অনেক সময় প্রতিষ্ঠানের সুনামও মারাত্মকভাবে নষ্ট হতে পারে। তার মানে ব্যাপারটা শুধু টাকা পয়সার ক্ষতির মধ্যেই আর কি সীমাবদ্ধ নয়। একেবারেই না। অনেক ক্ষেত্রে কিন্তু সুনামের যে ক্ষতিটা হয় সেটা আর্থিক ক্ষতির চেয়ে অনেক বেশি ভোগাতে পারে দীর্ঘমেয়াদে। উৎসগুলোতে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন কর্মীদের খুব সাধারণ ভুল থেকে শুরু করে বড় ধরনের জালিয়াতি। হ্যাঁ। তারপর ধরুন প্রযুক্তিগত সিস্টেমে কোনো গণ্ডগোল, আইনি কোনো জটিলতা, এমনকি প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর মতো ঘটনাও কিন্তু এর মধ্যে পড়ে। ব্যবসার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া আর স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই ঝুঁকিটা বোঝা এবং সেটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা খুব জরুরি। আচ্ছা, এই ঝুঁকিটা যে কতটা বিস্তৃত তা বেশ বোঝা যাচ্ছে। এখন এই ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কি কোনো নির্দিষ্ট প্রক্রিয়া বা পদ্ধতির কথা উৎসগুলোতে বলা হয়েছে? ঠিক কিভাবে এটা সামলানো হয়? হ্যাঁ, একটা বেশ কাঠামোবদ্ধ পদ্ধতির কথা বলা আছে, যার কয়েকটি মূল ধাপ বা উপাদান রয়েছে। প্রথম ধাপটাই হল ঝুঁকি শনাক্তকরণ, মানে রিস্ক আইডেন্টিফিকেশন। আচ্ছা। এর মানে হল সম্ভাব্য সব ঝুঁকি আগে খুঁজে বের করা। এটা করার জন্য প্রতিষ্ঠানগুলো নিজেদের পুরনো অভিজ্ঞতা দেখে, বর্তমান প্রক্রিয়াগুলো খুঁটিয়ে বিশ্লেষণ করে, কর্মীদের সাথে কথা বলে, নানারকম অ্যাসেসমেন্ট চালায়। খোঁজে তো বের করা হলো, কিন্তু সেগুলোর গুরুত্ব কিভাবে বোঝা যায়? নিশ্চয়ই সব ঝুঁকি সমান বিপজ্জনক নয়। ঠিক তাই, এখানেই আসে দ্বিতীয় ধাপটা, যেটাকে বলে ঝুঁকি মূল্যায়ন বা রিস্ক অ্যাসেসমেন্ট। এই ধাপে প্রতিটি চিহ্নিত ঝুঁকির দুটো জিনিস দেখা হয়। একটা হলো এটা ঘটার সম্ভাবনা কতটা, মানে প্রবাবিলিটি, আর অন্যটা হলো যদি ঘটেই যায় তাহলে তার প্রভাব বা ক্ষতি কতটা মারাত্মক হতে পারে, মানে ইম্প্যাক্ট। হুম। এই দুটোর ভিত্তিতেই কিন্তু ঝুঁকিগুলোকে একটা অগ্রাধিকার দেয়া হয়। মানে কোনটাকে আগে সামলাতে হবে, কোনটার দিকে বেশি নজর দিতে হবে, সেটা ঠিক করা হয়। আর যেগুলো ধরুন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো, সেগুলোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়? সেটার জন্য আছে তৃতীয় ধাপ, নিয়ন্ত্রণ ও প্রশমন, মানে কন্ট্রোলস অ্যান্ড মিটিগেশন। এখানে চেষ্টা করা হয় ঝুঁকিটা যাতে প্রথমত ঘটতেই না পারে, অথবা যদি ঘটেই যায় তার প্রভাব যতটা সম্ভব কমানো যায়। কি ধরনের ব্যবস্থা? যেমন ধরুন, বিভিন্ন নীতি তৈরি করা হয়, কার্যপ্রণালী ঠিক করা হয়, আর সেগুলো ঠিকঠাক প্রয়োগ করা হয়। একটা উদাহরণ দিই, জালিয়াতি রুখতে হয়তো একটা নিয়ম করা হলো যে কোনো বড় লেনদেনের জন্য দুজন অফিসারের অনুমোদন লাগবে। এটা একটা কন্ট্রোল। কিন্তু এত কিছুর পরেও তো সমস্যা বা ব্যর্থতা হতেই পারে, তখন? হ্যাঁ, পারে। আর সেজন্যই চতুর্থ উপাদানটা খুব জরুরি। সেটা হলো ঘটনা ব্যবস্থাপনা বা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। যদি কোনো অপারেশনাল ব্যর্থতা বা ক্ষতি হয়েই যায়, তখন সেটাকে খুব দ্রুত এবং কার্যকরভাবে সামাল দেওয়ার জন্য একটা পূর্ব পরিকল্পনা থাকতে হয়। আগে থেকেই ঠিক করা থাকে। হ্যাঁ, কে কি করবে, কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে, এই বিষয়গুলো আগে থেকেই ঠিক করা থাকে। এরপর আসে নিয়মিত রিপোর্টিং ও পর্যবেক্ষণ, মানে রিপোর্টিং অ্যান্ড মনিটরিং। এখানে কিছু মূল ঝুঁকি সূচক, কি রিস্ক ইন্ডিকেটরস বা কেআরআই ঠিক করা হয়। KRI। হ্যাঁ, কেআরআই। সেগুলোর উপর সব সময় নজর রাখা হয়, আর যে ঘটনাগুলো ঘটছে সেগুলোও নথিভুক্ত করা হয়, ট্র্যাক করা হয়। কর্মীদের ভূমিকার কথাও তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তাদের তো সচেতন হতে হবে। অবশ্যই,
ষষ্ঠ উপাদানটাই হলো কর্মীদের সচেতনতা বৃদ্ধি, মানে এমপ্লয়ি অ্যাওয়ারনেস। শুধু নিয়মকানুন বানালেই তো হবে না, কর্মীরা যাতে সেগুলো ঠিকমতো বোঝেন এবং নিজেরা ঝুঁকি সম্পর্কে সচেতন থাকেন তার জন্য ট্রেনিং বা নিয়মিত যোগাযোগের ব্যবস্থা করতে হয়। একটা ঝুঁকি সচেতন কালচার তৈরি করা খুব জরুরি। ঠিক। আর সবশেষে এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু মানে এক জায়গায় থেমে থাকে না। সপ্তম উপাদান হলো ধারাবাহিক উন্নতি বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। ঘটে যাওয়া ঘটনা, এমনকি যেগুলো ঘটতে গিয়েও ঘটেনি, মানে নিয়ার মেসেজ, এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা থেকে শিক্ষা নিয়ে পুরো ব্যবস্থাপনার কৌশলটাকে প্রতিনিয়ত আরও উন্নত করতে হয়। বেশ পদ্ধতিগত একটা ব্যাপার, বোঝা যাচ্ছে। কিন্তু আমরা যদি বিশেষভাবে বাংলাদেশের ব্যাংকগুলোর কথা ভাবি, উৎসগুলোতে তাদের এই পরিচালন ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্দিষ্ট কি কি বাধার কথা বলা হয়েছে, চ্যালেঞ্জগুলো কি কি? হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জের কথা অবশ্যই উল্লেখ করা হয়েছে। প্রথমটা, এবং সম্ভবত সময়ের সাথে যেটা সবচেয়ে বেশি বাড়ছে, সেটা হলো সাইবার নিরাপত্তা হুমকি। ও হ্যাঁ, এটা তো আজকাল প্রায়ই শোনা যায়। হ্যাঁ, হ্যাকিং, ম্যালওয়্যার, ফিশিং, এই আক্রমণগুলো এখন অনেক বেশি পরিশীলিত হয়ে গেছে, আর আর্থিক খাতের জন্য তো এটা একটা বিরাট ঝুঁকি। আর প্রযুক্তির উপরে যে এত নির্ভরতা, এটাও তো একটা ঝুঁকির দিক তৈরি করে। একদম। দ্বিতীয় চ্যালেঞ্জ সেটাই, প্রযুক্তিগত নির্ভরতা। ব্যাংকগুলো এখন প্রচুর পরিমাণে প্রযুক্তি নির্ভর। সফটওয়্যার বা হার্ডওয়্যার ফেল করলে, ডেটা সেন্টারে কোনো সমস্যা হলে, বা ধরুন ডেটা যদি লিক হয়ে যায়, তাহলে বিশাল ক্ষতি হতে পারে। ঠিক। তৃতীয়ত, নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন মেনে চলা, মানে রেগুলেটরি কমপ্লায়েন্স। ব্যাংকিং খাতে নিয়মকানুন প্রায়ই বদলায়, নতুন নিয়ম আসে, সেগুলোর সাথে সবসময় সঙ্গতি রেখে চলাটাও একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন নিয়মগুলো বেশ জটিল হয়। আর জালিয়াতির ঝুঁকি, সেটা তো থাকেই মনে হয়, ভেতরের হোক বা বাইরের। হ্যাঁ, সেটাও একটা বড় চ্যালেঞ্জ হিসাবে বলা হয়েছে। চতুর্থত, অভ্যন্তরীণ জালিয়াতি, অর্থাৎ ব্যাংকের নিজের কর্মীরাই যখন কোনো অনৈতিক বা বেআইনি কাজ করে ফেলেন। হুম। পঞ্চমত, বাহ্যিক জালিয়াতি, যেমন গ্রাহকদের তথ্য চুরি করে বা ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করা। এর বাইরেও প্রতিদিন যে হাজার হাজার লেনদেন হয়, সেগুলো নির্ভুলভাবে প্রসেস করা, প্রসেস ম্যানেজমেন্ট এবং ডেটা সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। মানে প্রসেসের মধ্যেও ভুল হতে পারে। হতেই পারে। আর সবশেষে থার্ড পার্টি ঝুঁকি, মানে থার্ড পার্টি রিস্কস। ব্যাংকগুলো এখন অনেক কাজ আউটসোর্স করে বা বাইরের ভেন্ডারদের ওপর নির্ভর করে। এই তৃতীয় পক্ষগুলোর কোনো ব্যর্থতা বা সমস্যাও কিন্তু ব্যাংকের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তার মানে ঝুঁকিগুলো শুধু ব্যাংকের ভেতরেই সীমাবদ্ধ না, বাইরের অনেক ঘটনার ওপরেও অনেক কিছু নির্ভর করে ফেলছে। একটা প্রশ্ন মনে আসছে, এই অপারেশনাল রিস্ক কি ব্যাংকের সব ধরনের কাজেই লেগে থাকে নাকি কিছু নির্দিষ্ট ক্ষেত্রেই এটা বেশি দেখা যায়? উৎসগুলো কি বলছে? উৎসগুলো বলছে এটা আসলে ব্যাংকের প্রায় সব কার্যক্রমের সাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা এমন নয় যে শুধু নির্দিষ্ট কোনো একটা বিভাগ বা একটা কাজের মধ্যেই এই ঝুঁকিটা সীমাবদ্ধ। তাই নাকি? হ্যাঁ, ভাবুন তো, জালিয়াতি, সেটা তো ক্যাশ কাউন্টার থেকে শুরু করে ট্রেড ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা লোন ডিপার্টমেন্ট যে কোনো জায়গায় হতে পারে। আবার ধরুন, আইটি সিস্টেম যদি ফেল করে, তাহলে তো পুরো ব্যাংকের কাজই অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে। ঠিক। লেনদেন প্রক্রিয়ায় ভুল হলে গ্রাহক অসন্তুষ্ট হতে পারেন, ব্যাংকের সরাসরি আর্থিক ক্ষতি হতে পারে। এমনকি ধরুন একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, তাতে হয়তো একটা শাখা বন্ধ রাখতে হলো, বা ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হলো, প্রভাবটা কিন্তু সার্বিক। কোনো বিশেষ ঘটনার উদাহরণ কি দেওয়া আছে উৎসগুলোতে, যা এই ঝুঁকিগুলোকে আরও একটু স্পষ্ট করে? হ্যাঁ, কয়েক ধরনের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন, কোনো কর্মী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিলেন, এটা হলো অভ্যন্তরীণ জালিয়াতি। হুম। আবার ধরুন, সংঘবদ্ধ হ্যাকাররা এটিএম নেটওয়ার্ক হ্যাক করে অনেক টাকা তুলে নিল, এটা হলো বাহ্যিক জালিয়াতি এবং একই সাথে সাইবার ঝুঁকি। অথবা সফটওয়্যারে কোনো বাগ থাকার কারণে দিনের শেষে হিসাব মিলছে না, এটা সিস্টেম ফেলিয়ার। আচ্ছা। কিংবা ধরুন, কেন্দ্রীয় ব্যাংক একটা নতুন নিয়ম জারি করেছে, কিন্তু সেটা ঠিকমতো না বোঝার কারণে বা প্রয়োগ না করার কারণে গ্রাহককে ভুল তথ্য দেয়া হলো বা রিপোর্ট ভুল গেল, এটা প্রসেস ফেলিয়ার বা কমপ্লায়েন্স রিস্ক। এগুলো সবই কিন্তু অপারেশনাল রিস্কের জীবন্ত উদাহরণ। আচ্ছা, এই যে এত রকমের ঝুঁকি আর সেগুলো ব্যবস্থাপনার এতগুলো ধাপের কথা বললেন, এই পুরো বিষয়টাকে একসাথে ধরে রাখার জন্য নিশ্চয়ই একটা সামগ্রিক কাঠামো বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়। সেটা দেখতে কেমন? ঠিক তাই। একে সাধারণত বলা হয় অপারেশনাল রিস্ক ফ্রেমওয়ার্ক।
এটা আসলে একটা নীতি ও পদ্ধতির সমষ্টি, যা একটা প্রতিষ্ঠানকে বেশ সুশৃঙ্খলভাবে ঝুঁকি চিহ্নিত করতে, তারপর মূল্যায়ন করতে, নিয়ন্ত্রণ করতে এবং পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এর মূল উপাদানগুলো কি কি? এই ফ্রেমওয়ার্কের মূল স্তম্ভগুলো হল, প্রথমত রিস্ক গভর্নেন্স, মানে পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধান কে করবে, কার কি দায়িত্ব থাকবে, জবাবদিহিতা কার কাছে থাকবে, এই বিষয়গুলো একদম পরিষ্কার করে দেওয়া। আচ্ছা। দ্বিতীয়ত ঝুঁকি শনাক্তকরণ পদ্ধতি, কিভাবে নতুন বা পরিবর্তনশীল ঝুঁকিগুলো নিয়মিত খুঁজে বের করা হবে তার একটা প্রক্রিয়া। তৃতীয়ত ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া, মানে ঝুঁকির মাত্রা নির্ধারণের পদ্ধতিটা কি হবে। চতুর্থত ঝুঁকি প্রশমন বা নিয়ন্ত্রণের কৌশল, কি কি উপায় অবলম্বন করে ঝুঁকি কমানো হবে সেই কন্ট্রোলগুলো নির্দিষ্ট করা। এবং পঞ্চমত ঝুঁকি পর্যবেক্ষণ ও রিপোর্টিং, কিভাবে ঝুঁকির অবস্থা এবং ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়মিত ট্র্যাক করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, মানে ম্যানেজমেন্ট বা বোর্ডকে জানানো হবে। এই ফ্রেমওয়ার্কের সাথে কি ওই 3 লাইনস অফ ডিফেন্স বা প্রতিরক্ষার 3টি স্তরের মডেলটা সম্পর্কিত? এটা তো আজকাল প্রায়ই শোনা যায়, বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে। একদম ঠিক। এই 3 লাইনস অফ ডিফেন্স, মানে 3LOD মডেলটা এখনকার ঝুঁকি ব্যবস্থাপনার, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানে একটা বহুল ব্যবহৃত ধারণা, এবং এটা আসলে ওই ফ্রেমওয়ার্কেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। এর মূল ভাবনাটা হলো ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্বটা কয়েকটা স্তরে ভাগ করে দেওয়া, যাতে একে অপরের কাজটা দেখতে পারে, আবার কেউ কারোর ওপর বেশি নির্ভরশীল না হয়ে পড়ে, একটা ভারসাম্য থাকে। স্তরগুলো ঠিক কিভাবে কাজ করে? যেমন ধরুন, প্রথম স্তরটা কি? প্রথম স্তর হল অপারেশনাল ম্যানেজমেন্ট, বা সহজ কথায় বিজনেস লাইনগুলো, অর্থাৎ যারা সরাসরি গ্রাহক পরিষেবা দেন বা ব্যাংকের মূল কাজগুলো করেন, যেমন শাখার ম্যানেজার, লোন অফিসার, ট্রেড ফাইন্যান্সের কর্মীরা। এরাই হলেন প্রথম সারির ডিফেন্ডার বা প্রতিরক্ষক। তাদের কাজটা কি? তাদের দায়িত্ব হল নিজেদের প্রতিদিনের কাজের মধ্যে যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা, প্রয়োজন অনুযায়ী মূল্যায়ন করা এবং প্রতিষ্ঠানের দেওয়া নিয়মকানুন বা পলিসি মেনে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। ঝুঁকিটা মূলত এখানেই তৈরি হয় এবং প্রথম ব্যবস্থাপনার দায়িত্বটাও তাদের কাঁধেই থাকে। দ্বিতীয় স্তর তারা কি করে? দ্বিতীয় স্তরে থাকে কিছু সুনির্দিষ্ট তদারকি ফাংশন, যেমন ধরুন রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট। এদের মূল কাজ হল ঝুঁকি ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় নীতি ও কাঠামো তৈরি করা। প্রথম স্তর তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা তা একরকম পর্যবেক্ষণ করা, তাদের প্রয়োজনীয় গাইডলাইন বা টুলস দেওয়া এবং পুরো ব্যাংকের ঝুঁকি পরিস্থিতি সম্পর্কে একটা সামগ্রিক চিত্র তৈরি করা। এরা অনেকটা প্রথম স্তরের কাজের ওপর একটা নজরদারি চালায় এবং তাদের সহায়তাও করে। আচ্ছা, তাহলে দ্বিতীয় স্তর পলিসি বানায় আর তদারকি করে। আর তৃতীয় স্তরটা, সেটা কি আরও স্বাধীন? হ্যাঁ, তৃতীয় স্তর হল ইন্টারনাল অডিট বা অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ। এরা হলো সবচেয়ে স্বাধীন। এদের কাজ হলো প্রথম ও দ্বিতীয় স্তরের কার্যক্রম সহ পুরো ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া এবং এর যে কন্ট্রোলগুলো আছে সেগুলো কতটা কার্যকর তা স্বাধীনভাবে এবং একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা। তারা রিপোর্ট করে কাকে? তারা সাধারণত সরাসরি বোর্ড অফ ডিরেক্টরস বা বোর্ডের কোনো অডিট কমিটিকে রিপোর্ট করে এবং একটা নিশ্চয়তা বা অ্যাসিওরেন্স দেয় যে ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোটি ঠিকমতো ডিজাইন করা হয়েছে কিনা এবং সেটা আসলেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করছে কিনা। এই 3টি স্তরের সমন্বিত কার্যক্রমই কিন্তু একটা ব্যাংকের স্থিতিশীলতা ও সুনাম রক্ষা করতে বড় ভূমিকা রাখে। মডেলটা বোঝা গেল। এখন আপনি যে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন বা আরএমডির কথা বললেন, এই 3LOD মডেলে তাদের সুনির্দিষ্ট ভূমিকাটা তাহলে দ্বিতীয় স্তরেই পড়ছে, তাই তো? তাদের প্রধান কাজগুলো কি দাঁড়ায়? হ্যাঁ, সাধারণত আরএমডি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরেই কাজ করে। উৎসগুলো অনুযায়ী তাদের কিছু প্রধান দায়িত্ব হল, প্রথমত ব্যাংকের সার্বিক ঝুঁকি ব্যবস্থাপনার জন্য পলিসি, মানে নীতি এবং বিভিন্ন পদ্ধতি প্রণয়ন করা এবং সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা। দ্বিতীয়ত ব্যাংকের ঝুঁকি গ্রহণের সক্ষমতা বা রিস্ক অ্যাপেটাইট কতটা সেটা নির্ধারণে ম্যানেজমেন্টকে সহায়তা করা এবং সেই অনুযায়ী বিভিন্ন ঝুঁকির মাত্রা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা। তৃতীয়ত ব্যাংকের অন্যান্য যে বিভাগ বা বিজনেস ইউনিটগুলো আছে তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা, যাতে তারা নিজ নিজ এলাকার ঝুঁকিগুলো সঠিকভাবে চিহ্নিত করে, পরিমাপ করে এবং নিয়ন্ত্রণ করে, আর সেই তথ্যগুলো যেন আরএমডিকে ঠিক সময়ে জানায়। মানে একটা কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। অবশ্যই
চতুর্থত, নিয়ন্ত্রক সংস্থার দেওয়া যে নিয়মকানুন আছে বা আন্তর্জাতিক যে সেরা অনুশীলনগুলো বেস্ট প্র্যাকটিসেস আছে সেগুলোর সাথে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা চলছে কিনা তা নিশ্চিত করা, মানে কমপ্লায়েন্স দেখা। এবং সবশেষে ব্যাংকের সার্বিক ঝুঁকি পরিস্থিতি কেমন, কোনো উদ্বেগজনক বিষয় আছে কিনা বা কোথায় উন্নতির সুযোগ আছে সেই সম্পর্কে ম্যানেজমেন্ট ও বোর্ডকে নিয়মিতভাবে বিস্তারিত রিপোর্ট দেওয়া। তার মানে আরএমডি অনেকটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো, যে নিশ্চিত করে সবাই মিলে যেন ঠিক সুরে বাজাচ্ছে, তাই না? বাহ, সুন্দর উপমা। অনেকটা সেরকমই বলা যেতে পারে। তারা নিজেরা হয়তো সরাসরি সব ঝুঁকি নিয়ন্ত্রণ করে না, কিন্তু পুরো প্রক্রিয়াটা যাতে ঠিকভাবে চলে সেটা নিশ্চিত করার একটা মূল দায়িত্ব তাদের ওপর বর্তায়। এবার একটু বড় পরিসরে দেখি। ব্যাংকগুলো তো নিজেদের মতো করে ঝুঁকি ব্যবস্থাপনার চেষ্টা করছে, কিন্তু এই পুরো প্রক্রিয়ায় আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা কি? তারা কি কোনোভাবে এই পরিচালন ঝুঁকি ব্যবস্থাপনায় প্রভাব রাখে বা ধরুন সাহায্য করে? অবশ্যই রাখে, এবং তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উৎসগুলো থেকে যা বোঝা যায়, কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে এই ক্ষেত্রে। যেমন তারা অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট বা ওআরএম সংক্রান্ত সুনির্দিষ্ট গাইডলাইন ও নীতিমালা জারি করে। আচ্ছা। এর মাধ্যমে তারা চায় ব্যাংকগুলো যেন একটা ন্যূনতম মান বজায় রাখে এবং ভালো ভালো যে চর্চাগুলো আছে সেগুলো অনুসরণ করতে উৎসাহিত হয়। দ্বিতীয়ত, তারা ব্যাংকগুলোর ওআরএম কাঠামো এবং এর কার্যকারিতা নিয়মিতভাবে তদারকি করে ও মূল্যায়ন করে, মানে সুপারভিশন অ্যান্ড রিভিউ। এটা অনসাইট ইন্সপেকশনের মাধ্যমে হতে পারে, আবার অফসাইট রিপোর্টিং দেখেও হতে পারে। ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধিতেও কি তাদের কোনো ভূমিকা আছে? মানে ধরুন ট্রেনিং বা এরকম কিছু? হ্যাঁ, সেটাও করে। অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক নিজেরাই প্রশিক্ষণ কর্মশালা বা সেমিনারের আয়োজন করে, অথবা রিসোর্স পার্সন দিয়ে ব্যাংকগুলোর কর্মীদের ওআরএম বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করে। চতুর্থত, তারা ব্যাংকগুলোকে তাদের অপারেশনাল রিস্ক এক্সপোজার কতটা, মানে তারা কতটা ঝুঁকির সম্মুখীন, কি উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং সেগুলো সামলাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সম্পর্কে নিয়মিত রিপোর্ট করতে একরকম বাধ্য করে। এতে কেন্দ্রীয় ব্যাংকের কি লাভ? এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পুরো খাতের ঝুঁকি পরিস্থিতি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পায় এবং প্রয়োজনে ব্যবস্থা নিতে পারে। আর কোনো বিশেষ পদ্ধতি, যেমন স্ট্রেস টেস্টিংয়ের কথা বলছিলেন আগে? হ্যাঁ, স্ট্রেস টেস্টিংও একটা গুরুত্বপূর্ণ টুল। কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় নির্দেশ দিতে পারে বা নিজেরা এমন পরিস্থিতি সিমুলেট করতে পারে যেখানে বড় ধরনের অপারেশনাল বিপর্যয় ঘটলে, যেমন ধরুন দীর্ঘ সময় ধরে আইটি সিস্টেম বন্ধ থাকলো বা একটা বড় মাপের সাইবার অ্যাটাক হলো, ব্যাংকগুলো সেই চাপ কতটা সামলাতে পারবে, তাদের মূলধন পর্যাপ্ত থাকবে কিনা তা পরীক্ষা করা হয়। আচ্ছা। এছাড়া বড় ধরনের সংকট মোকাবেলার জন্য ব্যাংকগুলোর নিজস্ব যে কন্টিনজেন্সি প্ল্যান থাকে সেগুলো কতটা শক্তিশালী সে বিষয়েও তারা নজর রাখে এবং প্রয়োজনে দিকনির্দেশনা দেয়। মূল লক্ষ্য কিন্তু একটাই, ব্যাংক খাতে একটা শক্তিশালী ওআরএম সংস্কৃতি গড়ে তোলা, যাতে পুরো আর্থিক ব্যবস্থা স্থিতিশালী থাকে এবং আমানতকারীসহ সব পক্ষের, মানে স্টেক হোল্ডারদের স্বার্থ রক্ষা হয়। আর মানে কেন্দ্রীয় ব্যাংক এখানে নিয়মকানুন ঠিক করে দেওয়া, সেটার ওপর নজর রাখা এবং প্রয়োজনে সহায়তা করার একটা বেশ যৌগিক ভূমিকা পালন করে। আচ্ছা, এতক্ষণ আমরা ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে অনেক কথা বললাম। এই ঝুঁকিটা আসলে পরিমাপ করা হয় কিভাবে? মানে ব্যাংকগুলো যে বলে তাদের অপারেশনাল রিস্কের জন্য মূলধন রাখতে হয়, সেই পরিমাণটা তারা বের করে কিভাবে? উৎসগুলোতে কি কোনো পদ্ধতির কথা বলা আছে? হ্যাঁ, ব্যাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন মূলত ৩টি প্রধান পদ্ধতির প্রস্তাব করেছে, যেগুলো বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজেদের প্রেক্ষাপট অনুযায়ী গ্রহণ করেছে বা কিছুটা পরিমার্জন করে নিয়েছে। উৎসগুলোতে এই পদ্ধতিগুলোর উল্লেখ আমরা পেয়েছি। কি কি সেগুলো? প্রথম এবং সবচেয়ে সরল পদ্ধতিটি হল বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচ বা বিআইএ। এখানে নিয়মটা বেশ সোজা। ব্যাংককে তার বিগত ৩ বছরের গড় বার্ষিক মোট আয়ের একটা নির্দিষ্ট শতাংশ, সাধারণত এটা ১৫%, সেই পরিমাণ মূলধন অপারেশনাল রিস্কের জন্য আলাদা করে রাখতে হয়। এটা কাদের জন্য? এটা তুলনামূলকভাবে ছোট ব্যাংক, যাদের কার্যক্রম খুব বেশি জটিল না, তাদের জন্য বেশ উপযুক্ত। এর চেয়ে একটু উন্নত বা বিস্তারিত পদ্ধতিও তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, দ্বিতীয় পদ্ধতিটি হল স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্রোচ বা টিএসএ। এটা বিআই এর চেয়ে একটু বেশি পরিশীলিত। এখানে ব্যাংকের কার্যক্রমকে কয়েকটি নির্দিষ্ট ব্যবসায়িক লাইনে ভাগ করা হয়, যেমন কর্পোরেট ফাইন্যান্স, রিটেল ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট, এরকম ৮টি লাইন আছে। ওহ,
এবং প্রতিটি ব্যবসায়িক লাইনের ঝুঁকির মাত্রা ভিন্ন ধরা হয় সে অনুযায়ী সেই লাইনের মোট আয়ের উপর ভিন্ন ভিন্ন হারে মানে ধরুন 12% থেকে 18% পর্যন্ত মূলধন রাখতে হয় এতে সুবিধা হলো বিভিন্ন ধরনের ব্যবসার যে অন্তর্নিহিত ঝুঁকি সেটাকে আলাদাভাবে বিবেচনা করা যায় যা কিন্তু বিআইএতে করা হয় না আর সবচেয়ে আদর্শ বা অ্যাডভান্সড পদ্ধতি কোনটি? সেটি হলো অ্যাডভান্সড মেজারমেন্ট অ্যাপ্রোচেস সংক্ষেপে AMA এই পদ্ধতিতে ব্যাংকগুলোকে বেশ কিছু স্বাধীনতা দেওয়া হয় তারা তাদের নিজস্ব অভ্যন্তরীণ মডেল ব্যবহার করে অপারেশনাল রিস্কের জন্য প্রয়োজনীয় মূলধন গণনা করতে পারে তবে এর জন্য কিছু বেশ কঠোর শর্ত পূরণ করতে হয় কিরকম শর্ত? ব্যাংককে তাদের নিজস্ব ঐতিহাসিক ক্ষতির ডেটা মানে আগে কি লস হয়েছে তার তথ্য প্রাসঙ্গিক বাইরের ডেটা বিভিন্ন সম্ভাব্য খারাপ পরিস্থিতি বা সিনারিও অ্যানালিসিস এবং তাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা এই সব কিছু তাদের মডেলে অন্তর্ভুক্ত করতে হয় বেশ জটিল মনে হচ্ছে। হ্যাঁ এটা বেশ ডেটা ইন্টেন্সিভ এবং এর জন্য খুব উন্নত ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করার ক্ষমতা লাগে আর শক্তিশালী মডেল ভ্যালিডেশন প্রক্রিয়াও থাকা প্রয়োজন এই পদ্ধতিতে ব্যাংক তার নিজস্ব ঝুঁকির ধরনের সাথে অনেক বেশি সঙ্গতি রেখে মূলধন নির্ধারণ করতে পারে যা হয়তো আরও কার্যকর তবে সাধারণত খুব বড় এবং আন্তর্জাতিকভাবে সক্রিয় ব্যাংকগুলোই এই পদ্ধতি ব্যবহারের যোগ্যতা অর্জন করে বা করতে চায় আর মানে ব্যাংক তার আকার, কার্যক্রমের জটিলতা এবং ডেটা ব্যবস্থাপনার সক্ষমতার উপর ভিত্তি করে উপযুক্ত পদ্ধতি বেছে নিতে পারে অথবা ক্ষেত্রবিশেষে কেন্দ্রীয় ব্যাংক তাদের জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি বাধ্যতামূলক করে দিতে পারে। ঠিক তাই এই পদ্ধতিগুলো আসলে ব্যাংকগুলোকে তাদের অপারেশনাল ঝুঁকির বিরুদ্ধে একটা ন্যূনতম আর্থিক সুরক্ষা মানে একটা ক্যাপিটাল বাফার রাখার জন্য একটা কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেয় আর মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করাটাও কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনার একটা খুবই জরুরি অংশ পুরো আলোচনাটা খুবই তথ্যবহুল হল। তাহলে আমরা যা বুঝলাম এই অপারেশনাল রিস্ক বা পরিচালন ঝুঁকি আধুনিক ব্যাংকিংয়ের একরকম অবশ্যম্ভাবী বাস্তবতা এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই একদমই না বরং এর কার্যকর ব্যবস্থাপনার জন্য প্রয়োজন একটা শক্তিশালী কাঠামো প্রতিটি স্তরে সুস্পষ্ট দায়িত্ব বণ্টন ঝুঁকি পরিমাপ আর নিয়ন্ত্রণের জন্য সঠিক কৌশল এবং অবশ্যই নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় নজরদারি ও সহযোগিতা আর চ্যালেঞ্জগুলো যেহেতু প্রতিনিয়ত পাল্টাচ্ছে তাই ব্যাংকগুলোকে সবসময় শিখতে হবে এবং নিজেদের মানিয়ে নিতে হবে একদম ঠিক বলেছেন এটা একটা নিরন্তর প্রক্রিয়া আসলে কোনো স্থির অবস্থা নয় ঝুঁকি ব্যবস্থাপনার কার্যকারিতা সময়ের সাথে সাথে পর্যালোচনা করতে হয় এবং প্রয়োজন অনুযায়ী উন্নত করতে হয় আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই নিশ্চয়ই আমরা আলোচনা করলাম যে প্রযুক্তি কিভাবে একদিকে ঝুঁকি বাড়াচ্ছে আবার অন্যদিকে ঝুঁকি ব্যবস্থাপনায় হয়তো সাহায্যও করছে এখন পৃথিবী তো আরও বেশি ডিজিটাল আর আন্তঃসংযুক্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মেশিন লার্নিং ক্লাউড কম্পিউটিংয়ের মতো নতুন নতুন প্রযুক্তিগুলো একদিকে যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে তেমনি অন্যদিকে এগুলো কি অপারেশনাল ঝুঁকির কোনো নতুন দিক বা নতুন চ্যালেঞ্জ উন্মোচন করছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন ধরুন অ্যালগোরিথমিক ট্রেডিংয়ের যে ঝুঁকি বা ক্লাউড সিকিউরিটির যে জটিলতাগুলো আছে এই নতুন প্রযুক্তি নির্ভর ঝুঁকিগুলো ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে ব্যাংকগুলোকে আগামী দিনে কী ধরনের প্রস্তুতি নিতে হতে পারে এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরও গভীর আলোচনার সুযোগ রইল